আসসালামু আলাইকুম এভরিওয়ান। অচেনা রানী গল্পের 14 নম্বর পার্ট। তোর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। দীর্ঘ 1 মাস 20 দিন পর রিদি যখন চৌধুরী বাড়ির চেনা চৌকাটে পা রাখলো, তখন তার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। যে বাড়িটি সে তার জীবনে 4টি বছর হাসি কান্না আনন্দ আর বেদনার মিশে কাটিয়ে দিয়েছে, আজ সেই প্রিয় আনন্দমহলের প্রতিটি কোণে তার হৃদয়ের এক অদ্ভুত শূন্যতা আর নষ্টলিজিয়া জাগিয়ে তুলল। হৃদির চোখ জোড়া ভিজে এলো। সে মায়া ভরা দৃষ্টিতে বাড়ির চারপাশ একবার চোখ বুলিয়ে নিল। ঠিক তখনই সব নীরবতা ভেঙে সাথী আর রিভা দৌড়ে এসে হৃদিকে ঝাপটে ধরল। সাথী চোখের কোণে চিকচিক করছিল। সে হৃদির বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, এতটা নিষ্ঠুর তুই কিভাবে হতে পারিস হৃদি? একটা মানুষের ভুলের শাস্তি তুই আমাদের সবাইকে দিচ্ছিস কেন? সাথীর কথা রেশ কাটতে না কাটতেই রিভা তার স্বভাব সুলভ চঞ্চলতা প্রায় কেঁদেই ফেলে বলল, আমি এখানে থাকা পর্যন্ত তোমাকে আর এখান থেকে এক কদমও যেতে দেব না, বলে দিলাম। দরকার হলে ভাইয়াকে আমি বাড়ি থেকে বের করে দেব, তবু তোমাকে যেতে দেব না। রিভার এই পাগলামিতে হৃদির ঠোঁটের কোণে এক চিলতা হাসি ফুটে উঠল। সে ওদের দুজনকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। এই ভালোবাসাটুকুই তো ছিল তার বেঁচে থাকার রস। ওদের এই খুনসুটির মাঝে হঠাৎ রিমা চৌধুরী উপস্থিত হলেন। হৃদির দিকে তাকিয়ে তিনি কিছু ইস্তস্ত বোধ করলেন। দৃষ্টিতে এক ধরনের অপরাধবোধ আর অস্বস্তি। তিনি ঢোক গিলে অনুতপ্ত সুরে বললেন, কেমন আছিস? হৃদি কিছুটা অবাক হলো। রিমা চৌধুরীর কাছ থেকে এমন সৌজন্যবোধ আশা করেনি সে। তবুও হৃদি নিজেকে সামলে নিয়ে মুখে এক চিলতে স্নিগ্ধ হাসি টেনে বলল, ভালো আছি ছোট মা। চৌধুরী বাড়ি যেন আজ দীর্ঘদিন পর পূর্ণতা পেল। প্রতিটি দেয়ালে যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সুর বাজল। সন্ধ্যা প্রায় গড়িয়ে আসছে। সারাদিনের হাত ভাঙা খাটুনি, টানা দুটি ওটি, সব মিলিয়ে সৌহার্দ্য যেন আসার শৈল আর মনের দিক থেকে পুরোপুরি নিঃশেষ। ড্রয়িং রুমে ঢুকেই সে সোফায় শরীর এলিয়ে দিল। পরনে কালো শার্ট প্যান্ট থেকে কিছুটা বেরিয়ে এসেছে। কপালে লেপ্টে থাকা অবিন্যস্ত চুলগুলো তার চূড়ান্ত ক্লান্তি সাক্ষী দিচ্ছে। মুখের পাতা দুটো যেন এক অপরের সাথে আঠার মতো লেগে আছে। হঠাৎ করে পাশে কারো উপস্থিতি আভাস পেল সে। চোখ না খুলে আলতো করে মাথা ফেরালো। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল শরবতের গ্লাস। তৃষ্ণাত শরীর আর অবচেতন মন কোনো যুক্তি মানল না। সে হাত বাড়িয়ে দিয়ে গ্লাসটা নিল, এক নিঃশ্বাসে সবটুকু পান করে ফেলল। কিন্তু শরবতের স্বাদটা জিভে আসতেই কেমন যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীরে। চোখ মিলে তাকাতে তার সমস্ত ক্লান্তি মুহূর্তেই উবর হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে হৃদি। সৌহার্দ্য পলকহীন তাকিয়ে রইল। পরক্ষণেই ভাবল হয়তো মনের ভুল। অতিরিক্ত ক্লান্তি ক্রমশ দেখছে সে। বিরক্তিতে কিছু একটা বলে সে আবার চোখ বুঝল, কিন্তু দ্বিতীয়বার তাকাতেই বুঝল এটা সব ভ্রম নয়। হৃদি আসলে তার সামনে দাঁড়িয়ে আছে। তবু সে কোনো কথা বলল না। চেহারায় কোনো পরিবর্তনও রেখাও ফুটল না। হৃদি যখন খালি গ্লাসটা নিয়ে নিঃশব্দে চলে যেতে চাইল, সৌহার্দ্য গলা খাকি দিয়ে একরাশ লিপিপ্ত নিয়ে বলল, 1 কাপ কফি নিয়ে উপরে এসো। সে ওঠার জন্য প্রস্তুতি নিতেই হৃদি তীক্ষ্ণ সুরে থামিয়ে দিল, শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বাড়িতে আমি এসেছি আম্মুর মেয়ে হিসেবে, 2 দিনের জন্য অতিথি হয়ে। একদম বউ ভেবে আমাকে হুকুম করবেন না। সৌহার্দ্য স্থির হয়ে কয়েক সেকেন্ড হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর তার কণ্ঠে সেই চিরচেনা গম্ভীর্য ফুটিয়ে বলল, ঠিক আছে, এই যে আম্মুর মেয়ে, আমাকে আম্মুর ছেলে ভেবে না হয় 1 কাপ কফি দিয়ে যান মিসেস চৌধুরী। হৃদি ঠোঁট বাঁকিয়ে দৃঢ় গলায় বলল, পারবো না, আমি আপনাকে একদম বিশ্বাস করি না। কফি বাহানায় রুমে নিয়ে গিয়ে ঠিকই সকালের মতো করবেন। কার অনুমতিতে আমার বাড়িতে এসেছ এর জন্য ফাইন দিতে হবে, অসভ্য ডাক্তার। সৌহার্দ্যর জন্য ধৈর্যের ভাত ভাঙল। রাগ আর বিরক্তি মিশিয়ে দেতে যাচ্ছে বলল, স্টুপিড, মুখ চালানো বন্ধ করে রুমের দিকে কফি নিয়ে এসো। বলে সে আর কোনো কথা না বাড়িয়ে হন হন করে উপরের দিকে চলে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা হৃদির আগে ফুসতে ফুসতে বলল, অসভ্য লোক, 2 মিনিট ভালো ব্যবহার করলে যেন ইজ্জত চলে যাবে। হৃদি সৌহার্দ্যর জন্য কফি নিয়ে যাওয়ার বদলে আমেনা খালাকে দিয়ে পাঠিয়ে দিল। এদিকে ফ্রেশ হয়ে বেরিয়ে টি টেবিলের কফির মুখটা দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। হৃদি নিচ থেকে এলো না। এই বিষয়টা তার মেজাজটা আরও বিগড়ে দিল। মাথা তোয়ালে দিয়ে মুছতে তাড়াহুড়া করে একটা শার্ট গায়ে জড়িয়ে এসে নিচে নেমে এলো। সোফায় গা এলিয়ে দিয়ে রিমোট টিপে টিভি চালু করতেই তার মনটা যেন অগোচরে রান্নাঘরের দরজার দিকে বারবার ছুটে যাচ্ছে। ততক্ষণে ড্রয়িং রুমে উপস্থিত সারহান চৌধুরী আর আরহান রীতিমতো অবাক। তারা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যে কিছু দেখছে। সৌহার্দ্য হাসপাতাল থেকে ফেরার পর নিজের রুমে নিজের বন্দি করে রাখে। খাওয়ার টেবিলে ছাড়া বাড়ি কেউ তাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখেনি। আজ এই অভাবনীয় দৃশ্য দেখে বাবার বড় ভাই তার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে ভিন গ্রহের কোনো প্রাণী। অবশেষে বিরক্তি ছেড়ে ফেলে সৌহার্দ্য করা গলায় বলল, হোয়াটস ইজ দিস প্রবলেম? হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি লাইক দ্যাট? ছেলের এমন মেজাজি প্রশ্নে সারহান চৌধুরী গোলা খাকি দিয়ে একটু হাসি টেনে বলেন, না আসলে ভাবছিলাম আজ সূর্যটা ঠিক কোন দিক থেকে উদয় হলো। বাবার ব্যঙ্গাত্মক কথায় সৌহার্দ্য জল শক্ত হয়ে উঠল।
কিন্তু সে কোনো উত্তর দিল না। পাশে আরহান জোহাকে কোলে নিয়ে বসেছিল। ছোট জোহা বাবার কোল থেকে আবার চোখে বারবার তার চাচ্চুর দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য জোহার আদরে গালটা আলতো করে টেনে দিয়ে হাত বাড়িয়ে গম্ভীর মুখে বলল, কাম মাই বেবি, চাচ্চু হেয়ার। সৌহার্দ্যর এমন সচরাচর না দেখা গম্ভীর ভঙ্গি দেখে জোহা হঠাৎ কেঁদে উঠল। সে ভয়ে বাবার বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। আরহান মেয়েকে আদর করে শান্ত করার চেষ্টা করলো, যাও না মা, চাচ্চুর কোলে যাও না। কিন্তু জোহা দুই পাশে মাথা নেড়ে তার নিজের ভাষায় ভাঙা গলায় অভিযোগ জানল, তা তো ভয়। সৌহার্দ্যর মুখের আদলটা জোহার কান্নার মুহূর্তে থমথমে হয়ে উঠল। সে হাত গুটিয়ে নিতে সারহান চৌধুরী বিরক্তি খেকিয়ে উঠলেন। এমন রাক্ষসে মুখ করে বাচ্চা কোলে নিতে চাইলে তো সে ভয় পাবেই। একটু হাসলে কি তোমাকে ট্যাক্স দিতে হবে? দেখলে তো কেমন ভয় পাইয়ে দিলে বাচ্চাটাকে। সৌহার্দ্য বিরক্তির চরম সীমানায় পৌঁছে রোকনো গলায় বলল, আশ্চর্য, আমি তো আদর করে নিতে চেয়েছি, ভয় পেলে আমি কি করব? বাবা ছেলের এমন তপ্ত বাক্য বিনিময়ের মাঝে রিদি নাস্তার ট্রে হাতে প্রবেশ করলো। সবার সামনে নাস্তা সাজিয়ে সে শেষমেশ সৌহার্দ্যর সামনে দাঁড়ালো। কিন্তু সৌহার্দ্য এমন ভাব করলো যেন টিভিতে কোনো অমূল্য কিছু দেখছে। সামনে রিদি অস্বস্তি তার কাছে অর্থহীন। রিদি তার এই অপেক্ষা দেখে ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলো। কফির মগটা টেবিলে রেখে সে তিক্ত সুরে বলল, আপনার কফি। সৌহার্দ্য একবার রিদির দিকে তাকালো না, শুধু লিপিপ্তভাবে হাতে বাড়িয়ে কফির মগটা টেনে নিল। রিদি যখন সেখান থেকে সরে যেতে আসতে উদ্বুদ্ধ হলো, তখনই জোহা বাবার কোল থেকে ঝাঁপিয়ে রিদির কোলে আশ্রয় নিল, যেন রিদির কোলে সে সবচেয়ে নিরাপদ। জোহাকে নিয়ে রিদি যখন রান্নাঘরের দিকে ফিরে যাচ্ছে, সৌহার্দ্য দৃষ্টি তখন সেই দৃশ্যটার উপর স্থির। নিজের মনে সে বিড়বিড় করে উঠল, আমি কত আদর করে ডাকলাম, আমার কোলে এলো না, অথচ ওই দেড় বেটারের কোলে কেমন ঝাঁপিয়ে চলে গেল। নিজের ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগে কাজ করছিল সৌহার্দ্য। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ রুমের দরজা সজোরে খুলে গেল। লাফাতে লাফাতে ঘরে প্রবেশ করলো রিফা। 17 বছর বয়স হলেও মেয়েটার মধ্যে এখনও ছোটোবেলার চঞ্চলতা একদমই কমেনি। আদরে আহ্লাদে বেড়ে ওঠা ঘরের একমাত্র আদরে মেয়ে বলে কথা। সৌহার্দ্য বিরক্তির সাথে ভ্রু কুঁচকে তাকালো ল্যাপটপ থেকে, চোখ না সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা তোর, এভাবে লাফাচ্ছিস কেন, আবার কি চাই? রিভা যেন ঠিক এই সুযোগটাই অপেক্ষায় ছিল। ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে আদরে গলায় আবদার করে বলল, প্লিজ ভাই, আমাদের মার্কেটে নিয়ে চলো না। কাল একটা রাক্ষসের জন্য কেনাকাটা করতে পারিনি, কিছু নিতেও পারিনি। সৌহার্দ্য কাজ থামালো না, বরং কিবোর্ড টাইপ করতে করতে নীরব গলায় বলল, আই ডোন্ট হ্যাভ টাইম নাও রিভা। রিভা গাল ফুলিয়ে অভিমানের মুখটা ছোট হয়ে গেল। সে আবদার সুরে বলল, প্লিজ ভাইয়া, ভাবিও যাবে বলেছে। ভাবি শব্দ শুনতেই সৌহার্দ্যের আঙ্গুলগুলো কিবোর্ডে থমকে গেল। এক মুহূর্ত ভাবলো সে, তারপর ল্যাপটপ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি নিচে বের হচ্ছি। সৌহার্দ্যর মুখে সম্মতি শোনা মাত্রই রিভা বিষণ্ণতা নিমিশে আনন্দরূপে নিল। সে আর এক মুহূর্ত নষ্ট না করে খুশিতে ডকডক হয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। নিচে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। বার কয়েকবার হাতের ঘড়ির দিকে তাকালো, তারপর বিরক্তি নিয়ে বাড়ির গেটের দিকে চোখ রাখলো। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বেরিয়ে এলো রিদি আর রিভা। ওদের সাজগুজ দেখে সৌহার্দ্য শুধু একবার তাদের দিকে তাকালো, তারপর আর কথা না বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রিভা আর রিদি পিছন সিটে পাশাপাশি গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগেই তারা নিজেদের গপ্পের সমুদ্রে ডুবে গেছে, যেন চারপাশে আর কিছু নেই। গাড়ির লুকিং গ্লাসে রিদি আর রিভার হাসি মুখ দেখে তাকালো সৌহার্দ্য। তার কপালে বিরক্তির ভাঁজ নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। বন্ধুরা শপিং মলে গেটের সামনে থামতেই রিভা রিদির হাত ধরে দ্রুত ভিতরে ঢুকে পড়ল। সৌহার্দ্য গাড়ি পার্কিংয়ের ঝামেলার সামনে যখন শপিং মলের ভেতরে প্রবেশ করলো, ততক্ষণে রিভা আর রিদি ক্লাসিং সেক্টরে পৌঁছে গেছে। রিভা ব্যস্ত হয়ে একের পর এক পোশাক দেখছে, আর রিদি পাশে থেকে উচ্ছ্বাস হয়ে নিজে সেগুলো যাচাই করে দিচ্ছে। রিদি মনে এক চিলতে আক্ষেপ, নিজের পকেটে শূন্য, তাই নিজের জন্য কিছু দেখার সাহস নেই। রিভা বারবার রিদিকে জিজ্ঞেস করছে, ভাবি দেখো তো এটা কেমন। রিদি এক ঝলক আর চোখে তাকালো সৌহার্দ্যর দিকে। সে যেন অন্য কোনো গ্রহে আছে, নির্বাক হয়ে ফোনে চোখ আটকে আছে। আশপাশে কোনো কিছু প্রতি তার সামান্য খেয়ালও নেই। রিদি একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে মনে মনে বলল, অন্তত ভদ্রতার খাতিরেও কি একবার জিজ্ঞেস করা যেত না যে আমার কিছু পছন্দ হয় কি না? বললে কি আর আমি নিয়ে নিতাম? এতটুকু সৌজন্য বোধ কি এই মানুষের নেই? কেনাকাটা শেষে রিভা বলল, ভাইয়া চলো জুয়েলারি সেকশনে যাই। সৌহার্দ্য তখনও ফোনের স্ক্রিনে মগ্ন। শীতল আর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, গোল্ড নাকি ডায়মন্ড? ডায়মন্ড, রিভা চটজলদি উত্তর দিল। সৌহার্দ্য ওদের নিয়ে চলে গেল এক অভিজাত ডায়মন্ড শপে। উজ্জ্বল আলো নিচে রিংগুলো ঝিকমিক করছে। রিভা একটা একটা করে আংটি দেখছে আর রিদির মতো নিচ্ছে। রিদু বাধ্য হয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার অবচেতন মন বারবার সৌহার্দ্যের সেই উদাসীনতার কথা ভেবে বিষণ্ণ হয়ে উঠছে। হঠাৎ সৌহার্দ্যর গমগমে কণ্ঠস্বর তাদের নিস্তব্ধতা ভেঙে গেল। সে ফোনের দিক থেকে চোখ না সরিয়ে দোকানের সেলসম্যানকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলল, ওটা প্যাক করুন।
সে সেদিকে তাকিয়ে দেখলো একটা অত্যন্ত সাধারণ কিন্তু মার্জিত ডায়মন্ড সেট। হৃদি মুহূর্তের জন্য সেদিকে তাকালো, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নিল। অবহেলা আর অভিমানে আর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে মনে বলল, যা খুশি করুক, এই মানুষটার দিকে তাকাতেও এখন আমার আর ইচ্ছে করছে না। কেনাকাটা শেষ করে সৌহার্দ্য ওদের নিয়ে শপিং মল থেকে বেরিয়ে এলো। গাড়ি পার্কিংয়ের জায়গায় ওদের বসিয়ে রেখে সে সামান্য সময়ের জন্য কোথাও যেন গেল। কিছুক্ষণ পর সে ফিরে এসে যখন ড্রাইভিং সিটে বসতে যাচ্ছে, ঠিক তখনই হৃদির চোখে পড়লো পাশের একটা ফুচকার স্টলে। লোভনীয় সেই দৃশ্য দেখে হৃদি আর নিজেকে সামলাতে পারলো না। উৎসাহ নিয়ে বলল, রিভা চলো না ফুচকা খাই। কথা মাত্রই সৌহার্দ্য যেন বিরক্তিকে নাক মুখ কুচকে ফেলল। গম্ভীর গলায় ঝাঁঝি দিয়ে বলল, অসম্ভব, এইসব আনহেলদি খাবার খাওয়া যাবে না। হৃদি এক মুহূর্তে দেরি করলো না। রিভার হাত ধরে গাড়ি থেকে নামতে নামতে বিরক্তি নিয়ে বলল, ওসব ভুলুক, আপনাকে তো কেউ জোর করে খেতে বলেনি, আমরাই খাবো। বলতে বলতেই তারা ফুচকার দোকানের দিকে এগিয়ে গেল। সৌহার্দ্য দাঁড়িয়ে রইল, কিন্তু মুহূর্তেই দ্বিধা কাটিয়ে চরম বিরক্তি নিয়ে ওদের পিছু পিছু এগিয়ে এলো। রিভা আর হৃদি একে অপরের সাথে খুনসুটি আর আনন্দিত ফুচকা খাচ্ছে। সৌহার্দ্য ভূ কুচকে যেন কোনো অদ্ভুত দৃশ্য দেখছে এমনভাবে ওদের দিকে তাকিয়ে রইল। হৃদি খেয়াল করলো সৌহার্দ্যকে, একটু দুষ্টুমি করে বলল, একটু খান না, না হলে তো আপনি আমাদের দিকে তাকিয়ে থাকলে আমাদের পেট খারাপ হয়ে যাবে। সৌহার্দ্য বিরক্তির চরম সীমানায় পৌঁছে যেন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, স্টুপিড, তুমি খাও। হৃদি আর রিভা ফুচকা খাওয়া শেষ হলে সৌহার্দ্য আর কোনো কথা না বলে দোকানদারকে টাকা চুকিয়ে দিল। তারপর অন্তত কাঠখোরা ভঙ্গিতে ওদের নিয়ে গাড়ি থেকে এগিয়ে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। টানা 2 ঘন্টা ধকল শেষে হৃদি ক্লান্ত শৈলে নিজের রুমে পা রাখতেই থমকে দাঁড়ালো। বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নামি দামি ব্র্যান্ডের অসংখ্য শপিং ব্যাগ। কার কাণ্ড বুঝতে তার বাকি রইল না। হৃদি এগিয়ে গিয়ে ব্যাগগুলো খুললো। ভেতরে 10-12টার মতো শাড়ি আর 3 পিস, শাড়ির অধিকই বেশি, আর সবগুলো রং যেন এক ধাঁচের, পাতা রঙের সঙ্গে মিলিয়ে কেনা। হৃদি নাক মুখ কুচকে বিড়বিড় করে বলে উঠল, দিতেই যখন চেয়েছিলেন তখন এই ভাব দেখানোর কি ছিল? বললেই তো পারতেন, অন্তত আমার পছন্দ মতো নেওয়া যেত। অসভ্য ডাক্তার কোথাকার। গজগজ করতে করতে চোখ পড়ল সেই ডায়মন্ডের সেটটার ওপর। শপিং মলে যে সেটটা সৌহার্দ্য প্যাক করতে বলেছিল সেটি, ছোট একটা ডায়মন্ড সেট বসানো, প্যান্ডেল সহ চেন আর একজোড়া ইয়ারিং। চিকচিক করছে আলোর নিচে। হৃদি সেগুলো হাতে নিল, কিন্তু পরক্ষণে তার মুখটা ভীষণ হয়ে ভরে উঠল। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই, যেখানে বইয়ের মর্যাদা নেই। হঠাৎ তার নজর কাড়ল একটা র্যাপিং পেপারে মোড়ানো ছোট গিফট বক্স। তাতে সুন্দর হাতের লেখা, স্পেশাল গিফট ফর ইউ। হৃদির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কৌতূহল নিয়ে কাঁপা কাঁপা হাতে সে গিফট বক্সের ভিতরটা খুলল। বক্সের ডালা খুলতেই ভেতরে রাখা জিনিসটা দেখে চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল। চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই জানাবেন। আর আজকে 2টি পার্ট থাকলেও তো কালকে বেশি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।